ছোটবেলায় একদিন বাবার সাথে মেলায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর একটি খেলনা গাড়ি আমার পছন্দ হয়। সেই গাড়িটা বাবা কিনে দেয়নি। আমি অনেক কান্না করেছিলাম। বাড়িতে আসার পরেও কান্না করেছিলাম। আমার কান্না দেখে মা বলে, কেন কিনে দাওনি? কিনে দিলেই পারতে। বাবা তখন বলে, খেলনাটার দাম 400 টাকা। এত টাকা আমার কাছে ছিল নাকি? আমি সেদিন জীবনের প্রথম বুঝেছিলাম টাকাই সব। ক্লাস 5 পাস করার পর বন্ধু বান্ধব সব ভালো ভালো স্কুলে ভর্তি হলো। আমি পারিনি। ভালো স্কুলে যে বেতন অনেক বেশি, এত টাকা দেওয়ার ক্ষমতা আমার বাবার নেই। তাই নর্মাল একটা স্কুলে ভর্তি হলাম। ক্লাস 6-এ ওঠার পর নতুন বই কিনতে পাইনি, টাকার অভাব। তাই পাশের বাড়ির একজনের থেকে পুরনো ছিঁড়া ভাড়া বই এনেই পড়তে হয়েছিল। কলেজে ওঠার পর একটা মেয়েকে ভালো লাগে, ভালোবেসে ফেলি। মেয়েটাও আমাকে ভালোবাসে। একদিন তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। তার বাবা আমাকে জিজ্ঞেস করে, পকেটে ক টাকা আছে? আমি বলি 150 টাকা। তখন তার বাবা রেগে গিয়ে বলে, 150 টাকা নিয়ে আমার মেয়ের সাথে প্রেম করতে এসেছ? এরপর আমার মেয়ের দিকে তাকালে মাথা কেটে নিব। সেদিনও বুঝলাম টাকাই সব। একদিন আমার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে যায়। ডক্টর অনেকগুলো ওষুধ লিখে দেয় আর বলে, ভালো ভালো খাবার খাওয়াতে হবে। ভালো খাবার তো দূরের কথা, ওষুধগুলি আনতে পাইনি, টাকার অভাব। সেদিনও বুঝেছিলাম টাকাই সব। একটা চাকরি করি, 12 ঘন্টা ডিউটি করি। এমনও অনেক ঈদ আছে যে ঈদের দিন আমি ডিউটি করেছি। কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি এই ঈদটা আমি মায়ের সাথে করব। তারা যে আমাকে টাকা দেয়, আর টাকাই যে সব। একটি মেয়ে একদিন তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যদি তোমাকে না জানিয়ে হুট করে অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলি, তখন তুমি কি করবে? ছেলেটি তখন উত্তরে বলল, আমি তোমাকে ভুলে যাব। ছেলেটি এমন উত্তর শুনে মেয়েটি রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। ছেলেটা তখন আবারও বলল, এটাই সব থেকে বড় সত্যি কথা। আর যতটা না দ্রুত আমি তোমাকে ভুলে যাব, তার থেকেও বেশি দ্রুত তুমি আমাকে বলে যাবে। প্রেমিকা তখন আবারও প্রশ্ন করে বলল, কিরকম? ছেলেটি তখন বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 2-3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে দামি গহনার আর মুখে মেকআপের প্রলেপ, চারদিকে শুধু ক্যামেরার ফ্ল্যাশ। চারদিকে তখন তোমার অসংখ্য মানুষের ভিড়। তুমি চাইলেও আর আমার কথা মনে রাখতে পারবে না। এদিকে আমি তোমার বিয়ের খবর শুনতে পেয়ে বন্ধুদের সাথে উল্টা পাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো কোন এক জায়গায়। আর একটু পরপর তোমাকে হৃদয়হীনা বলে গাড়ি দিব। আবার পরক্ষণে মনে পড়বে পুরনো স্মৃতিগুলি। তখন আমি আবার বন্ধুদের জড়িয়ে ধরে কান্না করব। বিয়ের পর দিন থেকে আরো 2-3 দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে। এক হাতে মিষ্টি আর আরেক হাতে স্বামীর হাত ধরে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে। সেখানে নতুন নতুন আত্মীয়দের সাথে সাক্ষাৎ হবে তোমার। এই ব্যস্ততার মধ্যে তুমি তখন আর আমায় মনে রাখতে পারবে না। তখন আমার কথা তোমার হয়তো মাঝে মাঝে একটু একটু মনে পড়বে। এই ধরো স্বামীর হাত ধরার সময়, না হলে স্বামীর সাথে রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর সময়। আর আমি তখন ছন্ন ছড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, প্রেম ভালোবাসা কিছুই না। পরের 1 মাসে তোমার স্বামীর সাথে মোটামুটি ভালো একটি সম্পর্ক হয়ে যাবে। শপিং, ঘোরাফেরা, কত শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। ততদিনে তুমি বিরাট সুখী। আমি ততদিনে বাপ মা, বন্ধু কিংবা বড় ভাইদের জারি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি। ঠিক করে নিয়েছি এবার কিছু একটা করতে হবে। তোমার থেকেও সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। এতদিনে সবাই আমাকে বলবে আমি সবকিছুই ভুলে গেছি, কিন্তু আমি তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে দেখবো আর কান্না করবো। পরে 2-3 বছর পর তুমি আর কারো প্রেমিকা নেই, কারো নতুন বউ নেই, তুমি মা হয়ে গেছো। তখন পুরাতন প্রেমের স্মৃতি আর স্বামীর আহ্লাদের থেকে বেবি ডাইপার আর ফিটার নিয়ে তোমার চিন্তা বেশি। অর্থাৎ ততদিনে আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে আমিও একটা ভালো কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হচ্ছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে বলে গেছি। শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে, তবে দীর্ঘশ্বাস আসে না। এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি খেয়াল করে দেখলো মেয়েটির চোখের জল ছলছল করছে, আর অশ্রু সিক্ত চোখে ছেলেটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। তার একটু পরে মেয়েটি কান্না ভেজা কণ্ঠে ছেলেটিকে বলল, আচ্ছা সত্যি যদি এমনটা হয়, তাহলে কি সেখানে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে? ছেলেটি তখন উত্তরে বলল, না, সবকিছুই শেষ হয়ে যাবে না, একটা জিনিস থেকে যাবে, সেটা হলো মায়া। কোন এক মন খারাপের রাতে তোমার স্বামী তখন নাক ডেকে ঘুমাবে, আমার বউ ব্যস্ত থাকবে তার ঘুম নিয়ে ঘুম রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। অতীত সেদিন আমাদের দুজনকেই নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সেই কান্নার কথা আর কেউ জানতে পারবে না। মনে রেখে সময় হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়, তবে মায়া কখনো হারায় না। মায়া থেকে যায়, জীবনের শেষ পর্যন্ত মায়া থেকে যায়। ভালোবাসা এক অদ্ভুত জিনিস, জানেন? যে পেল সে তার মূল্য বুঝলো না, আর যে পেল না সে সারাটা জীবন পুরে ছাই হয়ে গেল। সহ্য করলো এক বুক অসহ্য যন্ত্রণা। তাই কাউকে ভালোবাসলে ধরে রাখুন, একটু ভুল হলেও ধরে রাখুন। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল থাকে। ছোট্ট কিছু ভুলের জন্য কাউকে দূরে সরিয়ে দিবেন না। আর হ্যাঁ, ভালোবাসাতে বাধা আসে, সেই বাধাগুলোকে উপেক্ষা করে ভালোবাসার মানুষটাকে জয় করে নিতে হয়। এত সহজে পেলে তো ভালোবাসা হলো না।
বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। রাত তখন 12:30। বন্ধুর বাড়ি অনেক দূরে হয়, সময় কাটছিল না, মনটা ভীষণ খারাপ ছিল, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা মেসেজ এলো। আমার সামনে আমার বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মেসেজ করছে অবন্তী। চেক করে দেখি সেই নাম্বার থেকে আরো 10-12টা মেসেজ এসেছে। সম্ভবত মেসেজের সংখ্যা লিমিটেড থাকার কারণে একই মেসেজটা ভেঙে ভেঙে কয়েকবারে করতে হয়েছে। তারপর আমি সেই মেসেজটা পড়তে শুরু করলাম। তিনি ঠিক এভাবে লিখেছেন, ফাহাদ আমাকে মাফ করে দিও। যে বাবা চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারেনি, সেই বাবা সেদিন আমার 2 হাত জোর করে আমার সামনে অসহায়ের মতো কান্না করেছে। তখন তার ভালোবাসার কাছে আমার আর তোমার ভালোবাসা হেরে গেছে। তাই আজ 11 দিন যাবত আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার সবসময় ভয় হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমার সবসময় ভয় হতো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। কিন্তু আজ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে বলতাম তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যেও না, তখন তুমি হাসতে হাসতে বলতে পাগলি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তখন আমি ভীষণ রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এমন একটা পৃথিবী আমি কখনো কল্পনাও করতে পারিনি। অথচ আজ অন্য কেউ আমার স্বামী। প্রতিদিন তার সাথে ঘুমাতে হয়, ঘুম থেকে চোখ মেলে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবনে এমন কেন হয়? যে যাকে চায় তাকে কেন পায় না? যে যাকে চায় তাকেই পেলে প্রকৃতির তাতে কি আসে যায়? প্রকৃতি কেন মানুষকে কাঁদায়? হুট করে আমার বিয়েটি করে যায়, তাই আমি ইচ্ছা করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, নাম্বারটাও বন্ধ করে দিয়েছিলাম, এমনকি বিয়ের দিন ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছিলাম। তুমি কষ্ট পেয়েছো তা আমি জানি। যার সঙ্গে সারাটা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম, তাকে অবশেষে আমি কষ্ট দিলাম। বিয়েটা পুরো পরিবারের ইচ্ছেতে হয়েছে, তাই সবাই অনেক খুশি। আমার স্বামীও মানুষটা অনেক ভালো, এখন পর্যন্ত ভালো, তবে ভবিষ্যতে কি হবে তা এখনো জানি না। তোমার সে আমাদের প্রথম দেখার দিনটির কথা মনে আছে? ওটাই ছিল আমাদের প্রথম দেখা, আবার ওটাই হয়ে গেল আমাদের শেষ দেখা। আসলে মানুষের চিন্তার বাইরেও কত কিছু ঘটে, তাই না? তুমি আর আমি সেদিন একসঙ্গে 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম, অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিক্সায় তুলে দিলে তখন তুমি আমার হাতটা ধরেছিলে, আর ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ। বিশ্বাস করো, সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু রিক্সাটা ছেড়ে দিলে তখন আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ছেড়ে দিলাম তোমায় আমি, ছেড়ে দিলাম ভালোবাসা। তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছো, এখন তো আমি তোমার না। আচ্ছা, ওই শাড়িগুলোকে আমি পাবো? তোমার যখনই শাড়ি পছন্দ হতো তখনই তুমি আমার জন্য শাড়ি কিনে রাখতে। আমি বলেছিলাম বিয়ের পর সবগুলো একসঙ্গে দিও। আজ আমি বিবাহিত, কিন্তু স্বামী তুমি নও, এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি। তুমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও, আর ওই সমস্ত শাড়িগুলো তাকে উপহার দিও। মেয়েরা শাড়ি পেলে কতটা খুশি হয় তা হয়তো তুমি জানো না। তোমার বউকে যখন শাড়িগুলো উপহার দিবে তখনই তুমি হয়তো উপলব্ধি করতে পারবে। তোমার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনোই আর অনলাইনে আসবো না। নাম্বারটাও ফেলে দেবো, আর জীবনে কখনোই আমাদের হয়তো কথা হবে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, জীবনে কখনো যদি চলার পথে দেখা হয়ে যায় তাহলে অচেনা হয়ে চলে যেও, সামনে আসো না। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন কিন্তু একটাই, ভালো থেকো, ভালোবাসা। আমি ভালো নেই। অবন্তীর এই মেসেজগুলো পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তখন একদিন রাতে ফাহাদ অফিস থেকে এসে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। মোবাইলটা তারপর আর অন হলো না। গুরুত্বপূর্ণ কল আসতে পারে, তাই ফাহাদ ওর সিমটা আমার ফোনে রেখেছিল। ফাহাদ সেদিন রাগ করে বলেছিল অবন্তী যদি কল না দেয় তাহলে নতুন মোবাইল আর কিনবো না। অবন্তী যেদিন কল দিবে সেদিনই নতুন মোবাইল কিনবো। তার 2 দিন পর ফাহাদের প্রচন্ড জ্বর হয়। জ্বর হওয়ার পরের দিন ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালের ডক্টর দেখে বললো ওর ডেঙ্গু হয়েছে, তবে কোনো সমস্যা নেই। সেদিন ডক্টরের কথা বিশ্বাস করেছিলাম, তবে ডক্টর তো আর সবকিছু জানে না। যিনি জানে তিনি তো হলো সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই সামান্য জ্বরকে মৃত্যুর ওসিলা করলেন। যেই ডক্টর বলেছিল চিন্তার কিছু নেই, আজকে সকালে সেই ডক্টরই ফাহাদকে মৃত বলে ঘোষণা করেছে। ফাহাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা। তারপর আমিও অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, আমিও অবন্তীকে ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না। অবন্তী যদি সত্যি সত্যি আর কখনো অনলাইনে না আসে আর ওর সিমটাও ফেলে দেয়, তাহলে ফাহাদের মৃত্যুর কথা ও আর জীবনে কোনোদিনই জানবে না। কি লাভ, সদ্য নতুন জীবন শুরু করেছে মেয়েটা, তাকে কষ্ট দিয়ে। কোন একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তী হয়তো মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে। সে মনে মনে ভাববে ফাহাদের সেই শাড়িগুলো হয়তো ফাহাদের স্ত্রীকে গিফট করে দিয়েছে, আর সেই শাড়িগুলো পরে ফাহাদের স্ত্রী তার সামনে ঘোরাঘুরি করে। কিন্তু ফাহাদ যে নিজেই সাদা কাফন পরে কবরে চলে গেছে, এই খবরটা না হয় অবন্তীর নাই জানা থাক। আমি তখন ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ করলাম, আমার জন্য ভেবো না, স্বামীর সংসার নিয়ে ভালো থেকো। মনে রেখো, বিয়ের বন্ধন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বন্ধন, ভালো থেকো, ভালোবাসা। অবন্তীও তখন রিপ্লাই করে বললেন, এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ, আর কখনো মেসেজ দিও না, ভালো থেকো, বিদায়, চিরবিদায়। তারপর মোবাইলটা পকেটে রাখলাম। এতক্ষণে ফাহাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স চলে এসেছে। কফিনে রাখা আমার বন্ধু ফাহাদকে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। আমি তখন ফাহাদের কফিনটা স্পর্শ করে বললাম, তোর সঙ্গে আর কখনোই একই গাড়িতে চড়া হবে না। এটাই ছিল তোর আর আমার একই সঙ্গে শেষ ভ্রমণ। বিদায় বন্ধু, চিরবিদায়।
বাড়িতে চোর ঢুকছে, গাদা ও কুকুর পাশাপাশি শুয়ে আছে। চোর এসে তালা ভাঙতে শুরু করে দিল, তবে কুকুর কিছুই বলতেছে না। তখন গাদা কুকুরকে বলল, কুকুর কিছু একটা করো, চোর তো তালা ভেঙে ফেলেছে, এখনই তো ঘরের ভিতরে ঢুকে পড়বে। কিন্তু কুকুর কিছুই বলতেছে না। তখন গাদা খেয়াল করলো কুকুরের সামনে কিছু হাড্ডি রাখা, সাথে কিছু মাংস আছে। তখন আর গাদার বোঝার বাকি রইল না যে কুকুর আজ ঘুষ খেয়ে নিয়েছে। তখন গাদা বলতে লাগলো, বাড়ির পাহারাদারি যদি ঘুষ খেয়ে নেয় তা আবার চোরের কাছে, তাহলে আর বাড়ির সম্পদ রক্ষা হবে কি করে? তখন গাদা কোনো উপায় না পেয়ে নিজে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। গাদার চেঁচামেচিতে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। বাড়ির মালিক ঘুম থেকে উঠে এসে দেখলো কুকুর চুপচাপ ঘুমাচ্ছে, অথচ গাদা চিৎকার চেঁচামেচি করতেছে। তখন বাড়ির মালিক ভাবলো গাদা হয়তো পাগল হয়ে গেছে, তাই একটি লাঠি নিয়ে গিয়ে গাদাকে সজোরে আঘাত করতে লাগলো। গাদা তখন অনেক কষ্ট পেল, শুধু লাঠির আঘাতে নয়, মনে মনেও কষ্ট পেল। তখন গাদা মনে মনে ভাবলো যে দায়িত্বে আছে সেই যদি চোরের সাথে হাত মিলায় তখন আর কারোর কিছুই করার থাকে না। আমাদের দেশের অবস্থাটাও কিন্তু ঠিক ওই রকমই, যারা দায়িত্বে আছে তারাই যদি লুটপাট করে নেয় তাহলে আমাদের আর কিছুই করার থাকে না। আমরা কিছু বললে ওই গাদার মতো শুধু শুধু পিঠটা নিয়ে খেতে হবে, তবে কোনো লাভ হবে না।